বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দণ্ডবিধি 1860 এর উপর, যে দণ্ডবিধিতে কত প্রকার শাস্তি আছে, অর্থাৎ শাস্তি কত প্রকার, এই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে জানব। এবং এটি দণ্ডবিধির উপর আমাদের পঞ্চম পর্ব। আমরা ইতিমধ্যে দণ্ডবিধির উপর 5টি ভিডিও লেকচার আপলোড দিয়েছি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব শাস্তি কত প্রকার। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক দণ্ডবিধিতে কত প্রকার শাস্তি আছে এবং শাস্তি সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখে নিই। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দণ্ডবিধির 53 ধারায় 5 প্রকার শাস্তির কথা বলা আছে, অর্থাৎ দণ্ডবিধির যে 53 ধারা আছে, 53 ধারায় বলা আছে যে 5 প্রকার শাস্তি দেয়া যাবে। এই 5 প্রকার শাস্তি হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাবাস, সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড। এবং এই যে কারাবাস আছে, কারাবাসটি দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে সশ্রম কারাদণ্ড আর একটি হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড। এই আজকের ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাবাস, সম্পত্তি বাজেয়াপ্ত এবং অর্থদণ্ড এবং নির্জন কারাবাস সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটি আমরা দেখব। এবং এখানে উল্লেখ করা প্রয়োজন যে দণ্ডবিধিতে বেত্রাঘাত এবং যাবজ্জীবন দ্বীপান্তর কোনো অনুমোদিত সাজা নয়। এটি এই দুটি সাজা এখন কার্যকর করা হয় না, এগুলোর অনুমোদন নাই। যে দণ্ডবিধি আছে, এই যে দণ্ডবিধির অধীন যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি, এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি কি কি আছে সেটি একটু দেখে নেওয়া যাক। সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড এবং কারাবাসের ক্ষেত্রে সর্বোচ্চ কারাবাস 20 বছর, সর্বনিম্ন কারাবাস 24 ঘন্টা, এটি 510 ধারায় বলা আছে। এবং অর্থদণ্ড, সর্বনিম্ন অর্থদণ্ড 10 টাকা, এটা বলা আছে 510 ধারায়। এবং সর্বোচ্চ অর্থদণ্ড কত হবে এটি সম্পর্কে নির্ধারিত কোনো বলা নেই। এই দণ্ডবিধিতে ধারা আছে 511টি। তো এখানে বিষয় হলো যে দণ্ডবিধিতে এই শাস্তির কথা শুরু হয়েছে কোথা থেকে এবং শেষ কোথা থেকে। দণ্ডবিধিতে প্রথম শাস্তির ধারা হলো 109 এবং সর্বশেষ শাস্তির ধারা হলো 511। অর্থাৎ 109 এর আগে যে ধারাগুলো আছে এগুলো দণ্ডবিধি সংক্রান্ত সাধারণ বিষয়সমূহ আলোচনা করা হয়েছে। এবং এটি নিয়েও আমরা ভিডিও আপলোড করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং নিয়মিত আমরা ভিডিও লেকচার দিব। দণ্ডবিধি 1860-এ প্রথম শাস্তি হলো মৃত্যুদণ্ড। তো মৃত্যুদণ্ডটা কি? মৃত্যুদণ্ড বুঝতে হলে আমাদের দুটো বিষয় বুঝতে হবে। প্রথম হলো জীবন, আরেকটি হলো মৃত্যু। তো ধারা 45-এ বলা আছে প্রসঙ্গত ভিন্ন না বোঝালে জীবন বলতে মানুষের জীবন বোঝাবে। অর্থাৎ এখানে যদি জীবনটা বোঝায় সেটা হচ্ছে মানুষের জীবন, কোনো প্রাণীর জীবন না, এটা মানুষের জীবন। এবং মৃত্যু বলতে প্রসঙ্গত ভিন্ন না বোঝালে মৃত্যু বলতে মানুষের জীবন, মানুষের মৃত্যু বোঝাবে। অর্থাৎ মানুষের যে জীবনের যে মৃত্যুটা আছে সেটাই বোঝাবে। এটি হচ্ছে ধারা 46-এ বলা আছে। অর্থাৎ ধারা 45 এবং ধারা 46-এ বলা আছে জীবন এবং মৃত্যু সম্পর্কে। তো যাবজ্জীবন কারাদণ্ডটি, মৃত্যুদণ্ডটি আসলে কি? মৃত্যুদণ্ড অর্থ হলো আসামি যদি দোষী প্রমাণিত হয়, তাকে যদি মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হয় তবে তাকে ফাঁসি দিয়ে তার জীবন নাশ করা হয়, অর্থাৎ তার মৃত্যু ঘটানো হয়। এটি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড সম্পর্কে দণ্ডবিধিতে মোট 10টি ধারায় মৃত্যুদণ্ড সম্পর্কে বিধান রয়েছে। এই 10টি ধারা হলো 121, 132, 194, 302, 303, 305, 307, 326-এর ক, 364-র ক এবং 396। এই 10টি ধারায় মৃত্যুদণ্ডের বিধান আছে। আমরা দণ্ডবিধির উপর একটি গুরুত্বপূর্ণ লেকচার, যে দণ্ডবিধিতে মোট কি কি ধারা পড়তে হবে, কি কি ধারা বাদ দিতে হবে এবং গুরুত্বপূর্ণ ধারাগুলো কি কি, সেই সম্পর্কে একটি ভিডিও দিয়েছি। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন। এরপরে আসলো যাবজ্জীবন কারাদণ্ড। এই যাবজ্জীবন কারাদণ্ডটা কি? যাবজ্জীবন কারাদণ্ডর অর্থ নিয়ে অনেক কনফিউশন আছে। কেউ বলে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর, কেউ বলে 20 বছর, কেউ বলে 14 বছর। এই যাবজ্জীবন কারাদণ্ড কত বছর এর উপর আমাদের একটি ভিডিও লেকচার আছে। আপনারা সেই ভিডিও লেকচারটি দেখলে যাবজ্জীবন কারাবাস কখন কি সেটা আপনারা বুঝতে পারবেন। এবং এই যাবজ্জীবন কারাবাস এর অর্থ আমাদের আপিল বিভাগ একটি রায় প্রকাশ করেছেন এবং আপিল বিভাগ এই যাবজ্জীবন কারাদণ্ডকে সংজ্ঞায়িত করেছেন। যাবজ্জীবন কারাদণ্ড অর্থ একজন দণ্ডিত ব্যক্তির স্বাভাবিক জীবনের অবশিষ্ট জীবন ব্যাপী সশ্রম কারাবাস। অর্থাৎ যাবজ্জীবন কারাবাসটি হবে অবশিষ্ট জীবন ব্যাপী, মানে যে সে যতদিন বাঁচবে সে ততদিন কারাগারে থাকবে এবং
সব ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম হবে। এবং যাবজ্জীবন কারাদণ্ডের কিছু ধারা আছে, এই ধারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই যাবজ্জীবন কারাদণ্ডের যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে এটি নিয়ে আমাদের একটি ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি দেখলে ভালো মতো বুঝতে পারবেন। এরপরে আসে যাবজ্জীবন কারাদণ্ড। এই যাবজ্জীবন কারাদণ্ডটি কখন 30 বছর, কখন 20 বছর। সাধারণভাবে যাবজ্জীবন কারাদণ্ড কি? সাধারণভাবে যাবজ্জীবন কারাদণ্ড হলো অবশিষ্ট জীবনব্যাপী সশ্রম কারাবাস। এবং সরকার যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে কত করতে পারে? দণ্ডবিধিতে এই যাবজ্জীবন সংক্রান্ত যে আমাদের ভিডিওটি আছে সেটিতে আমরা বিস্তারিত আলোচনা করেছি, তাই এখানে আর বিস্তারিত আলোচনা করলাম না। তো সরকার যাবজ্জীবন কারাদণ্ড কমাতে পারে 20 বছর পর্যন্ত, এটি আমাদের আইনে বলা আছে। এবং শাস্তির ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড কত হবে? যদি শাস্তির ভগ্নাংশ নির্ণয় করা হয়, অর্থাৎ অর্থদণ্ডের ক্ষেত্রে যে শাস্তির ভগ্নাংশ নির্ণয় হয়, সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড হিসাব করতে হবে 30 বছর। এই তিনটি বিষয় হলো সাধারণভাবে যাবজ্জীবন কারাদণ্ড, অবশিষ্ট জীবনব্যাপী সশ্রম কারাবাস, এবং সরকার যাবজ্জীবন কারাদণ্ড কমাতে পারে 20 বছর পর্যন্ত, এবং শাস্তির ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড হবে 30 বছর। এবং যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হবে, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম হওয়ার কোনো সুযোগ নেই, যাবজ্জীবন কারাদণ্ড অবশ্যই সশ্রম কারাদণ্ড হবে। এবার আমরা দেখব কারাবাস। কারাবাস আমরা দেখেছি কারাবাস দুই প্রকার হয়। কারাবাস একটি হচ্ছে সশ্রম কারাবাস এবং অন্যটি হলো বিনাশ্রম কারাবাস। এবং কোনো রায়ে যদি বলা থাকে যে আংশিক সশ্রম আংশিক বিনাশ্রম উভয় হতে পারে, অর্থাৎ কারাদণ্ড দুই প্রকার, একটি হচ্ছে সশ্রম কারাবাস এবং অন্যটি হলো বিনাশ্রম কারাবাস। যখন আইনে লেখা থাকে যে যে কোনো বর্ণনার কারাবাস, আমরা যখন আইনের যে শাস্তি লেখা আছে সেখানে যদি লেখা থাকে যে কোনো বর্ণনার কারাবাস, অর্থাৎ ইমপ্রিজনমেন্ট অফ ইদার ডিসক্রিপশন, তখন বুঝতে হবে কারাবাসটি সশ্রম বা বিনাশ্রম বা আংশিক সশ্রম আংশিক বিনাশ্রম হতে পারে। এটি বলা আছে ধারা 60-এ। অর্থাৎ যদি আইনে যদি বলা থাকে যে সশ্রম কারাবাস, তবে অবশ্যই সেটা সশ্রম হবে। যদি বলা থাকে যে বিনাশ্রম কারাবাস, তবে অবশ্যই সেটি বিনাশ্রম কারাবাস হবে। এবং যদি শাস্তির ক্ষেত্রে বলা থাকে যে কোনো বর্ণনার কারাবাস, সেটি সশ্রম বিনাশ্রম বা আংশিক সশ্রম আংশিক বিনাশ্রম হতে পারে। এটি বলা আছে ধারা 60-এ। যে ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র সশ্রম হবে, আইনে উল্লেখ থাকলে 392 থেকে 396 এবং যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ 392 থেকে 396 ধারায় যে শাস্তিগুলোর কথা বলা আছে সেই শাস্তিগুলো হবে সশ্রম, শুধুমাত্র সশ্রম। এখানে বিনাশ্রম হওয়ার কোনো সুযোগ নেই। এবং যাবজ্জীবন কারাবাস, যাবজ্জীবন কারাবাসটি হবে সশ্রম কারাবাস। এবং যে ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র বিনাশ্রম হবে, এবং যে ক্ষেত্রে কারাবাস শুধুমাত্র বিনাশ্রম হবে দণ্ডবিধির 67 ধারায় এটি উল্লেখ করা আছে। যদি যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড এবং উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আসামিকে যে কারাদণ্ড দেওয়া হবে সেটা বিনাশ্রম হবে। অর্থাৎ এই যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, অর্থদণ্ড যদি শাস্তিতে উল্লেখ থাকে তবে সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডটি হবে সেই কারাদণ্ডটি অবশ্যই বিনাশ্রম হবে। এটি ধারা 67-তে বলা আছে। সম্পত্তি বাজেয়াপ্ত। সম্পত্তি বাজেয়াপ্ত হলো যে সম্পত্তি বাজেয়াপ্তের অর্থ হলো দণ্ডিত আসামির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি সরকার দখলে নিয়ে নিবে। তার যে মালিকানাধীন যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো সরকারি সম্পত্তি হয়ে যাবে। এটি হলো সম্পত্তি বাজেয়াপ্ত। এবং আমাদের যে দণ্ডবিধি আছে এই দণ্ডবিধিতে মোট 3টি ধারায় সম্পত্তি বাজেয়াপ্তের ধারা রয়েছে। এটি হলো 126, 127, 169। আমরা যে যাবজ্জীবন আমরা যে দণ্ডবিধির যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আলোচনা করেছি সেখানে এই সম্পত্তি বাজেয়াপ্ত ধারা সম্পর্কে বিস্তারিত বলা আছে, এবং পরবর্তীতে আমরা একটি নতুন ভিডিও লেকচার দিয়ে সেখানে সম্পত্তি বাজেয়াপ্ত সংক্রান্ত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এরপরে আসে অর্থদণ্ড। অর্থদণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে একটু বোঝার বিষয় আছে। তো আমরা দেখি যে অর্থদণ্ডগুলো আসলে কিভাবে হয়। ধারা 63-তে বলা আছে অর্থদণ্ডের পরিমাণ। ধারা 63-তে বলা আছে অর্থদণ্ডের পরিমাণ। ধারা 63 ধারা অনুযায়ী বলা যায় যে ক্ষেত্রে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ না থাকলে সেক্ষেত্রে অর্থদণ্ড নির্দিষ্ট কোনো সীমা নাই, তবে অত্যাধিক হবে না। অর্থাৎ যদি অর্থদণ্ডের পরিমাণ নির্দিষ্ট করা না থাকে তবে আদালত যেটা মনে করে সেই পরিমাণ অর্থদণ্ড দিতে পারে, তবে অবশ্যই সেটা অত্যাধিক হবে না।
ধারা 65-তে বলা আছে যে অর্থদণ্ড পরিশোধ না করার কারণে কারাবাসের মেয়াদ। যদি কোনো আসামি তার অর্থদণ্ড পরিশোধ না করে, তবে সেক্ষেত্রে কারাবাসের মেয়াদটা কিভাবে নির্ধারণ করা হবে সেটি ধারা 65-তে বলা আছে। তো ধারা 65-তে বলা আছে যে সর্বোচ্চ যে কারাবাস, যে অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া এবং অর্থদণ্ড করা হবে, তো সেই অর্থদণ্ডের যে সর্বোচ্চ যে কারাবাস আছে সেই কারাবাসের মেয়াদের 4/1 আহ, কারাবাস দেয়া যায়। অর্থাৎ সে যদি তার অর্থদণ্ড পরিশোধ না করে, তবে তাকে যে ধারায় শাস্তি দেওয়া হবে সেই ধারায় যে সর্বোচ্চ শাস্তি আছে সেই সর্বোচ্চ শাস্তির 4/1 অর্থদণ্ড বা কারাবাস দেয়া যাবে, অর্থাৎ অর্থদণ্ড অনাদায়ে কারাবাস দেয়া যাবে। এটি সম্পর্কে আমাদের একটি বিস্তারিত লেকচার আছে, যাবজ্জীবন কারাদণ্ড কত বছর, সেখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। এরপর আসে ধারা 66। ধারা 66-তে বলা আছে যে অর্থদণ্ড পরিশোধ না করার কারণে কারাবাস সশ্রম বা বিনাশ্রম হতে পারে। অর্থাৎ এই যে অর্থদণ্ড পরিশোধ না করার কারণে যে তাকে কারাবাসটি দেওয়া হবে, এটি সশ্রম হবে না বিনাশ্রম হবে, সেটি ধারা 66-তে বলা আছে। তো ধারা 66-তে বলা আছে যদি কারাদণ্ড সহ যদি অর্থদণ্ড করা হয়, সেক্ষেত্রে যদি সে অর্থদণ্ড পরিশোধ না করে, তবে সেটাই সশ্রম বিনাশ্রম উভয় হতে পারে। এবং ধারা 67-তে বলা আছে যদি আসামি শুধু অর্থদণ্ডে দণ্ডিত হয়, অর্থাৎ আসামিকে যদি শুধু অর্থদণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই অর্থদণ্ড অনাদায়ে কারাবাস হবে বিনাশ্রম। এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি, এটি আমাদের আইনে বলা আছে যে অর্থদণ্ডের অনাদায়ে কারাবাস, যে ক্ষেত্রে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান আছে, সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাবাসের মেয়াদটি কতটুকু হবে। যদি অর্থদণ্ডের পরিমাণ 1 টাকা থেকে 50 টাকা হয়, তবে অর্থদণ্ড অনাদায়ে কারাবাস হবে 2 মাস। এবং যদি 51 টাকা থেকে 100 টাকা হয়, সেক্ষেত্রে কারাবাস হবে 4 মাস। এবং 100 টাকার বেশি হলে 6 মাস। অর্থাৎ অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ সর্বোচ্চ 6 মাস। যে ক্ষেত্রে শুধুমাত্র আসামিকে অর্থদণ্ড দণ্ডিত করা হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ কারাবাস হবে 6 মাস। এবং এই ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে অর্থদণ্ড অনাদায়ে যে কারাবাস, যে ক্ষেত্রে আসামিকে শুধুমাত্র অর্থদণ্ড দণ্ডিত করা হয়, সেক্ষেত্রে যদি আসামি অর্থ পরিশোধ না করে, সেক্ষেত্রে তাকে যে কারাবাসটি দেওয়া হবে সেটি অবশ্যই বিনাশ্রম হবে, এখানে সশ্রম হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে আসছে অর্থদণ্ডের যে অন্যান্য বিধান, সেটা হলো ধারা 68 এবং ধারা 59-এ কি বলা আছে সেটি দেখি। অর্থদণ্ড পরিশোধের ক্ষেত্রে কারাবাস বাতিল, অর্থাৎ কোনো আসামিকে যদি অর্থদণ্ড দেওয়া হয়, তবে সেক্ষেত্রে তার যে অর্থদণ্ড অনাদায়ে যে কারাবাস আছে সেটি বাতিল হয়ে যাবে। অর্থাৎ অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থতার কারণে আদালত যে কারাবাস প্রদান করে, যখন অর্থদণ্ড পরিশোধ করা হয় বা আইনি প্রক্রিয়া আদায় করা হয়, তখন তার যে কারাদণ্ড আছে সেই কারাদণ্ড বাতিল হয়ে যাবে। এবং ধারা 59 বলা আছে যদি আংশিক পরিশোধ করা হয়, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো আসামিকে জরিমানা করা হলো, অর্থদণ্ড দেওয়া হলো 10,000 টাকা, সে 10,000 টাকা সে পরিশোধ করলো না, কিন্তু আংশিক পরিশোধ করলো। তবে যদি সে আংশিক পরিশোধ করে, সেক্ষেত্রে আংশিক পরিশোধের ক্ষেত্রে তার আংশিক কারাদণ্ড বাতিল হবে। অর্থাৎ জরিমানার আংশিক অংশ পরিশোধ করলে অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থতার কারণে আদালত যে কারাবাস প্রদান করে তা আনুপাতিক হারে আদালত বাতিল করতে পারে, এটি বলা আছে ধারা 59। এবং ধারা 70-এ বলা আছে যে অর্থদণ্ড আদায়ের সময়সীমা। এই যে অর্থদণ্ডটা দেওয়া হয়, এই অর্থদণ্ড আদায়ের যে একটি সময়সীমা আছে সে সম্পর্কে বলা আছে আমাদের দণ্ডবিধির ধারা 70-এ। তো সেখানে বলা আছে যে অর্থদণ্ড আদায়ের সময়সীমা হচ্ছে 6 বছর। যে ক্ষেত্রে আসামির কারাদণ্ড 6 বছরের কম হয় এবং যদি শুধুমাত্র অর্থদণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে 6 বছরের মধ্যে অর্থ আদায় করা যাবে। এবং 6 বছরের বেশি কারাদণ্ড প্রাপ্ত আসামির ক্ষেত্রে দণ্ড মেয়াদের সমাপ্ত হওয়ার আগে, অর্থাৎ যদি কোনো আসামিকে 10 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে কারাদণ্ডের সহিত যদি তাকে অর্থদণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ হবে, মানে অর্থদণ্ড আদায়ের মেয়াদ হবে যে তার যে শাস্তির মেয়াদ আছে সেই শাস্তির মেয়াদ সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অর্থদণ্ড কি কোনো ক্ষেত্রে বাতিল হয় না। আসামি যদি মারাও যায়, তবে তার সম্পত্তি হতে অর্থদণ্ড আদায় করা হবে। অর্থাৎ অর্থদণ্ড মওকুফের কোনো সুযোগ নেই, এটি আদায় করা হবে, অন্যথায় তাকে কারাদণ্ড ভোগ করতে হবে। এটি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ অর্থদণ্ড কোনো ক্ষেত্রেই পরিশোধ হবে না। আসামি মৃত্যু হলেও তার সম্পত্তি থেকে সেটি আদায় করা হবে। এরপরে আমরা দেখবো যে নির্জন কারাবাস। আমাদের দণ্ডবিধিতে
নির্জন কারাবাসের ব্যবস্থা আছে। তো নির্জন কারাবাসটি আসলে কি হবে? এই নির্জন কারাবাস সম্পর্কে ধারা 73 এবং ধারা 74 বলা আছে। তো নির্জন কারাবাস হলো যে আসামিকে একা একা কারাগারে রাখা, অর্থাৎ কারো সহযোগিতা না রাখা, অর্থাৎ আসামিকে একটি নির্জন কারাগারে, যেখানে কেউ যাবে না, সেরকম একটি জায়গায় তাকে রাখা হবে। তো শুধুমাত্র সশ্রম কারাবাসের ক্ষেত্রে আদালত নির্জন কারাবাসের আদেশ দিতে পারে, অর্থাৎ আদালত যখন রায় প্রদান করে সেক্ষেত্রে আদালত বলে দিবে যে তাকে নির্জন কারাবাস কতদিন দেয়া হবে, অর্থাৎ এবং অবশ্যই সেই শাস্তিটি সশ্রম কারাবাসের ক্ষেত্রে আদালত সেই আদেশটি দিবে। তো এবার দেখি আমরা যে আসলে নির্জন কারাবাসটি কিভাবে নির্ধারণ হয়। যদি দণ্ড 6 মাসের কম হয়, অর্থাৎ আসামিকে যদি 6 মাসের কম সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে নির্জন কারাবাসের মেয়াদ হবে 1 মাসের কম। এবং আসামিকে যদি 6 মাস থেকে 12 মাসের কম সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে নির্জন কারাবাসের মেয়াদ হবে 2 মাসের কম। এবং যদি দণ্ড 1 বছর অতিক্রম করে, অর্থাৎ আসামিকে যদি সশ্রম 1 বছর কারাদণ্ড দেওয়া হয় বা 1 বছর কারাদণ্ড অতিক্রম করে, সেক্ষেত্রে নির্জন কারাবাসের মেয়াদ হবে 3 মাসের কম। 3 মাসের কম। এবং এখানে একটি বলার প্রয়োজন যে নির্জন কারাবাস কখনোই এক এক একাধারে 14 দিনের বেশি হবে না, এর মধ্যে অবশ্যই একটি গ্যাপ রাখতে হবে। এবং নির্জন কারাবাসের পূর্বে ও পরে বিরাম থাকতে হবে। যদি 3 মাসের বেশি হয় তাহলে কারাবাস মেয়াদের 7 দিনের বেশি হবে না, অর্থাৎ নির্জন কারাবাসের পূর্বে ও পরে বিরাম থাকবে। এবং কারাবাসের মেয়াদ 3 মাসের বেশি হলে নির্জন কারাবাস কোনো মাসে 7 দিনের বেশি হবে না। এবং নির্জন কারাবাসের দণ্ড কার্যকর করতে হলে এরূপ কারাবাস এককালীন 14 দিনের বেশি হবে না, অর্থাৎ আসামিকে এক নাগাড়ি 14 দিনের বেশি দেয়া যাবে না। এবং এর মধ্যে অবশ্যই 7 দিন গ্যাপ দিতে হবে এবং পরে আবার সে দিতে পারে। তো এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়, যে নির্জন কারাবাস। আশা করি আপনারা এই দণ্ডবিধির যে শাস্তিগুলো আছে, শাস্তি সম্পর্কে ভালো মতো বুঝতে পেরেছেন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং অবশ্যই আপনাদের মতামত এবং পরামর্শ আমাদের জানাবেন। আমাদের অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন, এতটুকু আমরা আপনাদের কাছে প্রত্যাশা করতেই পারি। আমাদের ইমেল করতে পারেন banglalawschool@gmail.com। এবং আমাদের ফেসবুক পেজে নিয়মিত এমসিকিউ আকারে প্রশ্ন আপলোড করা হচ্ছে। আমাদের ফেসবুকের সাথেও সংযুক্ত থাকেন। আমাদের ফেসবুক আইডি হলো বাংলা ল স্কুল। আপনারা যদি বাংলা ল স্কুল লিখে সার্চ দেন তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমরা পরবর্তীতে আপনাদের জন্য আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আসব। এবং অবশ্যই আমাদের ভিডিওগুলোতে কমেন্টস করবেন, আপনারা কমেন্টস করলে আমরা অনুপ্রাণিত হই। এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, আইন জানুন, আইন সকলকে জানান এবং সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন।